জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, কখনো কি আমার মতো আপনাদেরও এটা মনে হয়েছে যে ভারত এবং নেপাল পাশাপাশি দুটো দেশ, যাদের নিজেদের মধ্যে সভ্যতা, সংস্কৃতি, ভাষা, ধর্ম সব দিক থেকেই কত অবিশ্বাস্য রকমের মিল। দুটো দেশের সংস্কৃতি, রীতি রেওয়াজ একই ঘরানার, দুটো দেশেরই ধার্মিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরম্পরা একই রকমের। দুটো দেশের মধ্যে সম্পর্ককে আবহমান কাল থেকে এখনও বলা হয় রৌটি আর বেটির সম্পর্ক। দুদেশের সংস্কৃতি এবং ধার্মিক মান্যতাটাও একই রকমের। যদি ভগবান রাম ভারতের হয় তো মাতা সীতা নেপালের। যদি ভগবান বুদ্ধ ভারতে জ্ঞানপ্রাপ্তি করেন তো জন্ম তার নেপালে হয়েছিল। কখনো কি মনে হয়েছে আজও ভারতে লক্ষ লক্ষ নেপালি তাদের রুটি রুজি কামাই করে, আবার একই রকমভাবে নেপালেও লক্ষ লক্ষ ভারতীয় তাদের রুটি রুজি কামাই করে? কখনো ভেবে দেখেছেন যে দুটো দেশেরই কমন ভাষা হলো হিন্দি? ভারতের কাশীর বিশ্বনাথ আর নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ, এই দুই দেবতা আসলে দুটো দেশের একতার প্রতীক। দুটো দেশ যাদের নিজেদের মধ্যে সভ্যতা, সংস্কৃতি, ভাষা, ধর্ম সব দিক থেকে এরকম অবিশ্বাস্য রকমের মিল, ভেবে দেখেছেন তারা কিভাবে আলাদা থাকতে পারে? কখনো আমার মতো কি আপনি মনে মনে প্রশ্ন করেছেন যে কেন নেপাল ভারতের নয়, অথবা ভারত নেপালের নয়? আজও যখন ভারতের সেনাবাহিনীতে নেপালের গোর্খা সেনারা ভারতের জন্য প্রাণ দিচ্ছে, ভারত মাতাকে রক্ষা করবার জন্য জীবনকে আহুতি দিচ্ছে, শহীদ হচ্ছে, তখন কি এমন অসুবিধা হতো যদি নেপাল ভারতের একটা অঙ্গরাজ্য হতো? জানি প্রশ্নটা কতটা সমীচীন হবে, জানি এই প্রশ্নটা উঠলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কি সমস্যা তৈরি হবে, কিন্তু তবু একজন ভারতীয় হিসাবে মাঝে মাঝে ভেবে দেখতে ইচ্ছে হয় যে কেন নেপাল ভারতের অংশ নয়। আজকের এই ভিডিওটাতে চলুন একজন ভারতীয় নাগরিক হিসাবে তারই কারণটা খুঁজে দেখি। তবে মূল আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের ভিডিও এডিটিং এবং স্টাফেদের খরচ চালাতে এটা আমাকে করতেই হয়। আশা করব সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। যেটা বলছিলাম, আপনারা যারা নিয়মিত শেয়ার মার্কেটে বিনিয়োগ ও ট্রেডিং করেন তারা জানেন যে শূন্য অ্যাপ খুব ভালো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। অনেকে এটা ব্যবহারও করেন, তবে শূন্য এখন তাদের নতুন এবং আপগ্রেডেড ভার্সন নিয়ে এসেছে, যেটা আরও উন্নত এবং ইজি টু ইউজ, যা আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করে তুলবে। তাছাড়া যেখানে বেশিরভাগ ব্রোকার ইন্ট্রাডে বা ফিউচার ও অপশন ট্রেডের জন্য 20 টাকা পর্যন্ত চার্জ করে, সেখানে শূন্য আপনাকে মাত্র 5 টাকায় ট্রেড করার সুযোগ দিচ্ছে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে, যেমন ইকুইটি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ব্রোকারেজ একেবারেই শূন্য। শুধু তাই নয়, এখানে কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ নেই, আবার কোনো লুকোনো ফিজও নেই। আপনার যা যা দরকার, স্টক, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, ফিউচার অ্যান্ড অপশান, কমোডিটি, কারেন্সি, সব কিছুই এই একটা অ্যাপেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া এই নতুন এবং আপগ্রেডেড ভার্সনের শূন্য অ্যাপটা এতটাই ইজি টু ইউজ যে নতুন ট্রেডারদের জন্য এটা একেবারে পারফেক্ট। আর তাই যদি নতুন জিএসটি পরিবর্তনের সুবিধা নিতে চান এবং স্মার্ট উপায়ে আপনার টাকা বাড়াতে চান, তবে শূন্য ট্রেডিং অ্যাপ আপনার জন্য একেবারে পারফেক্ট জায়গা। সো আজই ডাউনলোড করুন শূন্য অ্যাপ আর উপভোগ করুন বিনিয়োগের আসল অভিজ্ঞতা। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে, এখনই ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, প্রথমে যদি নেপাল সম্পর্কে আলোচনা করতে হয় বা নেপালের বর্ণনা করতে হয়, তাহলে আমি অন্তত বলবো নেপাল এমন একটা দেশ যে দেশ কখনো কারো গোলাম থাকেনি। নেপাল সর্বদা স্বাধীন থেকেছে, আর এজন্যে আজও নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই। যদিও 20 সেপ্টেম্বর নেপালের সংবিধান চালু হওয়ার খুশিতে ওই দিনটাকে তারা রাষ্ট্রীয় স্বতন্ত্রতা দিবস হিসেবে পালন করে। অবশ্য ওই দিনটাতেই 2015 সালে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে পন্থ নিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার রাষ্ট্রেও পরিণত হয়েছিল। কেননা তার আগে পর্যন্ত আমরা জানি যে পৃথিবীর শেষ দেশ হিসাবে নেপালই একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। এখন কেউ যদি প্রশ্ন করেন যে নেপাল ভারতের এত কাছে থাকা সত্ত্বেও ভারতের অংশ এতদিন কেন হয়নি, দেখুন, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে নেপালের ইতিহাসটা একেবারে শুরু থেকে আমাদের অন্তত একটু জানতে হবে। বলা হয় হিমালয়ের কোলে এই ছোট্ট দেশ নেপাল, সেখানে ভারতীয়দের যাওয়া আসা শুরু হয়েছিল 10ম শতাব্দী থেকে। ভারতীয়রা অনেক পুরনো সময় থেকে নেপাল এবং কাঠমান্ডুতে প্রবেশ করতে শুরু করেছিল, এবং এর ফলস্বরূপ 11 শতকের সময় থেকেই নেপালে অনেক ছোট ছোট রাজবংশের উৎপত্তিও হয়েছিল।
পুরনো সময়ে নেপালের নিয়ন্ত্রণ কখনো গুপ্ত রাজবংশ, কখনো সোম রাজবংশ, কখনো সূর্য বংশ বা কখনো লিচ্ছবি বংশের মতো ভারতীয় সাম্রাজ্যের হাতে ছিল। নেপালের সাম্রাজ্যগুলোর রাজত্বকালেই কিন্তু সবচেয়ে গৌরবশালী নেপাল প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে লিচ্ছবি বংশের সাম্রাজ্য থাকাকালীন নেপালের স্বর্ণযুগের সূচনা হয়। এই সময়ে নেপালের কলা, শিল্প, শিক্ষা, অর্থব্যবস্থা, রাজনীতি সব দিক থেকে বললে নেপালের স্বর্ণযুগ কিন্তু ওটাই ছিল। এই সময় পুরো নেপাল সংস্কৃত ভাষায় কথা বলতো, সংস্কৃত ভাষায় লিখত। এমনকি রাজা পর্যন্ত এটার দ্বারা পরিচিত হতেন যে রাজা কতটা সংস্কৃত সাহিত্যের জ্ঞানী, কতটা সংস্কৃত সম্পর্কে বিদ্বান। এরপরে 1300 শতকের শুরুতেই নেপাল থেকে লিচ্ছবিদের সাম্রাজ্য শেষ হয়ে যায় এবং সেই সময় থেকেই নেপালে মল্ল রাজাদের আগমন ঘটে। এই সময় থেকে নেপালের কেন্দ্রীয় শাসন শেষ হতে শুরু করে এবং নেপালের কাঠমান্ডু, গোর্খা, মাকানকুর, তানহু এই রকম ছোট ছোট রাজ্যের উৎপত্তি হয়। কিন্তু এই যে ছোট ছোট রাজ্য, এদের মধ্যে গোর্খারা সবচেয়ে বেশি প্রতিপত্তিশালী হয়ে ওঠে এবং বাকি রাজ্যগুলোর ওপরে গোর্খারা তাদের প্রতিপত্তি স্থাপন করে। আমরা জানি যে গোর্খারা বড় বাহাদুর এবং যোদ্ধা জাতি, অতএব গোর্খারা একে একে ছোট ছোট রাজ্যগুলোকে আক্রমণ করে দখল করে শেষমেশ 1300 শতকের শেষের দিকেই কিন্তু গোটা নেপাল জুড়ে একটা অখণ্ড গোর্খা রাজত্ব স্থাপন করেছিল। গোর্খাদের সাম্রাজ্য সেই সময় আজকের দিনে নেপালের বাইরেও ছিল। আজকের হিমাচল প্রদেশ, আজকের উত্তরাখণ্ড, আজকের ভুটান, সিকিম, এমনকি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলটুকু পর্যন্ত গোর্খাদের আন্ডারে ছিল। তারপরে ব্রিটিশ শাসন শুরু হলে নেপালে খ্রিস্টান পাদ্রীরা যখন ধর্মপ্রচার শুরু করতে যায়, সেই ধর্মপ্রচারদের থ্রুতেই নেপালে মূলত ব্রিটিশরা প্রবেশ করেছিল। 1900 শতক আসতে আসতে নেপালের গোর্খা রাজা যখন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অনেক ছোট ছোট রাজ্য একে একে দখল করতে শুরু করে, তখন খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু নেপালের গোর্খা রাজাদের একটা স্বাভাবিক শত্রুতা তৈরি হয়। আর এই স্বাভাবিক শত্রুতা থেকেই 1814 থেকে 1816-র মধ্যে ইংরেজ এবং নেপালিদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে শেষমেশ নেপালের গোর্খা রাজা কিন্তু হেরে যায়। যদিও হেরে গেলেও নেপাল কিন্তু ব্রিটিশদের দখলে তখনও আসেনি। সত্যি কথা বলতে কি, নেপালের দুর্ধর্ষ গোর্খা সৈন্যদেরকে ইংরেজরাও কিন্তু একটু সমীহ করে চলত। যেমন গোটা সুলতানি সাম্রাজ্য বা মোগল সাম্রাজ্য, তাদের সাম্রাজ্য চলাকালীন কোনো অবস্থাতে কোনো মুসলিম শাসক কখনও গোর্খাদের রাজ্য আক্রমণ করেনি। একই রকমভাবে ব্রিটিশরাও কিন্তু গোর্খাদের সঙ্গে বন্ধুত্বটাকে বজায় করেই রেখেছিল। তার ফলে 4 মার্চ 1816-তে নেপাল এবং ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে সুগলের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি অনুযায়ী নেপালের একটা বড় অংশ ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায়। সন্ধির সময় নেপালের যে অংশ ভারতের অন্তর্ভুক্ত হয় সেগুলো কি আজকের হিমাচল প্রদেশ, আজকের উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গের কিছু অংশ, এবং সাথে সাথে ব্রিটিশরাও নেপালকে একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি দেয় এবং ঘোষণা করে, এবং পাশাপাশি নেপালকে সুরক্ষা দেওয়ার কথাও কিন্তু ব্রিটিশরা ঘোষণা করে। আর এই ঘোষণা মোতাবেক কাঠমান্ডুতে প্রথমবার ইংরেজদের রেসিডেন্সিও তৈরি হয়। এরপরে 1916 থেকে 1947 সাল পর্যন্ত নেপালের গোর্খা রাজারা ইংরেজদের সুরক্ষায় সুরক্ষিতভাবে রাজত্ব করছিল। আর যেহেতু নেপাল সর্বদা একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই 1947 সালে দেশ স্বাধীন যখন হচ্ছে, তখন নেপাল যেহেতু ভারতের অংশ ছিল না, তাই ভারতের অন্তর্ভুক্ত হয়নি, ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কথাও কিন্তু ছিল না। বরং 1950 সালে নেপাল এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী ব্রিটিশ ইন্ডিয়ার উত্তরাধিকার হিসেবে নেহেরু নেপালকে একই রকমভাবে সুরক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু এইখানটাতে কাহিনীতে একটা টুইস্ট আসে। সেই সময় নেপালকে ভারতের অংশ বানানোর জন্য নেপালের তৎকালীন রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ নেহেরুর কাছে একটা প্রস্তাব পাঠায়, কিন্তু নেহেরু পত্রপাঠ সেই প্রস্তাবকে খারিজ করে দেয়। নেহেরু জানিয়ে দেয় যে নেপালকে একটা স্বাধীন দেশ থাকা উচিত, স্বাধীনভাবেই থাকা উচিত। অবাক হচ্ছেন যে মানেটা কি? মানেটা হলো নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ নেপালকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে গ্রহণ করার আবেদন জানালে নেহেরু পত্রপাঠ সেটাকে রিজেক্ট করে দেয়। নেহেরু রিজেক্টেড দ্য প্রপোজাল। আলোচনার এই রকম একটা জায়গায় এসে একজন দর্শক হিসাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি যে সুজিত স্যার এত বড় বড় কথা বললেন, এর প্রমাণ আপনি কি দিতে পারবেন? দেখুন, এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার অটোবায়োগ্রাফিতে নিজে হাতে এই কথাগুলোই লিখেছেন। প্রণব মুখার্জির অটোবায়োগ্রাফিতে কি লিখেছেন সেটা দেখার আগে চলুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ভিডিও ক্লিপিং দেখে নিই। সেই ভিডিও ক্লিপিংয়ে কি বলা হচ্ছে চলুন দেখি। Former President Pranab Mukherjee has made a shocking claim about former Prime Minister Pandit Jawaharlal Nehru.
Pranab Mukherjee has claimed that Nehru rejected the proposal to merge Nepal into India. Former President Pranab Mukherjee has claimed in his much talked about autobiography, The Presidential Years, that former Prime Minister Jawaharlal Nehru turned down King Tribhuvan Bir Bikram Shah's proposal to merge Nepal into India. He also said that if Indira was PM, she wouldn't have let the opportunity go. Pranab Mukherjee wrote that Raja Tribhuvan Bir Bikram Shah had proposed to Nehru that he should merge Nepal into India and that it should be made into a province, but then Prime Minister rejected the proposal. Pranab Mukherjee wrote in his last book that PM Modi should also listen to the voice of disagreement and speak often in the parliament. আশা করি ভিডিও ক্লিপিং দেখে বুঝলেন যে ঠিক কী বলতে চেয়েছে। আসলে নেপালের রাজা ভারতের অঙ্গরাজ্য হতে চেয়েছিল, নেহেরু এই প্রস্তাবটাকে ঠুকরে দেয়, রিজেক্ট করে দেয়। এছাড়াও আরও একটা হাতে গরম প্রমাণ আপনাদেরকে দেখাতে পারি। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার লেখা অটোবায়োগ্রাফি, যার নাম দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার, সেই বইটাতে একটা চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারের নাম মাই প্রাইম মিনিস্টার্স ডিফারেন্ট স্টাইলস ডিফারেন্ট টেম্পারমেন্ট। এই চ্যাপ্টারটাতে প্রণব মুখার্জি নিজে হাতে লিখেছেন, কি লিখেছেন যে ইন্টারেস্টিংলি নেপালস কিং Tribhuvan Bir Bikram Shah had suggested to Nehru that Nepal be made a province of India. But Nehru rejected the offer on the ground that Nepal was an independent nation and must remain so. কথাটা আমার নয়, প্রণব মুখার্জি নিজের অটোবায়োগ্রাফিতে এই সেন্টেন্সগুলোই লিখেছেন, যার বাংলা মানে কি? বাংলা মানে নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ নেহেরুকে আবেদন করেছিলেন যে নেপালকে ভারতের একটা প্রদেশ করা হোক, কিন্তু নেহেরু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে নেপালের অবশ্যই একটা স্বাধীন দেশ থাকা উচিত, যেমন স্বাধীন দেশ এখন সে আছে। এখন আমরা জানি যে প্রণব মুখার্জি কংগ্রেসের একজন নেতা, বিশিষ্ট নেতা। তিনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে নেহেরু যদি নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহের প্রস্তাবকে মেনে নিতেন, মানে প্রণব মুখার্জির ভাষায় নেহেরুর বদলে যদি প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী থাকতেন, তাহলে আজকে নেপাল ভারতের একটা অঙ্গরাজ্য হতো। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ রাখা যায় না। যাই হোক, কখনো কখনো ইতিহাসের তেতো সত্যিটাকে আমাদেরকে মেনে নিতেই হয়। আমরা তার পেছনে গিয়ে ইতিহাসটাকে পাল্টে আসতে পারি না, বলুন? কিন্তু যদি নেপাল আমাদের অঙ্গরাজ্য হতো, সেক্ষেত্রে মাউন্ট এভারেস্ট, পশুপতি মন্দির, জানকী মন্দির সবই তো ভারতের হতো এবং ভারতের পর্যটনের মুখ্য ভূমিকা নিত। বিশেষ করে মাউন্ট এভারেস্ট, দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, যদি ভারতে থাকতো তাহলে দুনিয়ার আকর্ষণ তো ভারতের দিকে থাকতো। কিন্তু পর্যটন ছাড়াও আসল কাজের কাজ যেটা হতো সেটা হচ্ছে নেপাল সীমান্তে ভারতের জওয়ানরা খাড়া দাঁড়িয়ে থাকতে পারত, চীনের চোখে চোখ রাখতে পারত। নেপালের ওপরে প্রভাব বিস্তার করে চীন যেমন ভারতকে নানাভাবে চাপে ফেলতে চাইছে, প্যাচে ফেলতে চাইছে, সেই ইস্যুটাই থাকতো না। না থাকতো বাঁশ আর না বাজতো বাঁশরি। लेकिन क्या करे, लोग कहते हैं जिंदगी का भी दूसरा मौका नहीं देते, लेकिन लोग ये भी तो कहते हैं उम्मीद से दुनिया बनता है। हमारा पूरी उम्मीद है एक दिन आएगा, एक दिन जरूर आएगा যেদিন কাশীর বিশ্বনাথ মন্দিরের মাথা থেকে কাঠমান্ডু পশুপতির মন্দিরের মাথা পর্যন্ত আমরা লাল সুতো বাঁধবো। একদিন জরুর আয়েগা যেদিন অযোধ্যার রাম মন্দিরের মাথা থেকে নেপালের জানকী মন্দিরের মাথা পর্যন্ত আমরা লাল সুতো বাঁধবো। अगर हमारा बात माने तो सब कुछ भूल जाइए, लेकिन ये कभी ना भूलिए उम्मीद से दुनिया बनती है। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে ভারতের অন্যতম সেরা ট্রেডিং প্ল্যাটফর্ম যে শূন্য অ্যাপের কথা বলছিলাম, সেই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন। ভালো থাকুন, উম্মিদ নিয়ে থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।